স্যামসাংয়ের স্মার্টফোন, হুন্দাইয়ের গাড়ি কিংবা বিটিএসের গান। দক্ষিণ কোরিয়ার এই নামগুলো এখন আমাদের সবার কাছেই খুব চেনা। কিন্তু অবাক করা বিষয় হলো, মাত্র 7 দশক আগেও দেশটির অবস্থা ছিল ভয়াবহ। 1953 সালে কোরিয়া যুদ্ধের সেই বিভীষিকা যখন শেষ হলো, দক্ষিণ কোরিয়া তখন এক জ্বলন্ত শ্মশান ছাড়া আর কিছুই ছিল না। ওই 3 বছরের যুদ্ধে দেশের প্রায় 25% সম্পদ পুরোপুরি ছাই হয়ে যায়। সিউলের রাস্তার দুপাশে তখন পুড়ে যাওয়া বাড়িঘর, ভাঙা ব্রিজ আর শুধু ধ্বংসস্তূপের চিহ্ন। তখন মাথাপিছু জাতীয় আয় ছিল মাত্র $67, যা এমনকি তৎকালীন ঘানা বা হাইতির চেয়েও কম। জ্বালানি তেল, গ্যাস বা কয়লার মতো কোনো প্রাকৃতিক সম্পদও ছিল না দেশটিতে। সম্বল বলতে ছিল 30% আবাদযোগ্য জমি, যার উপর ভিত্তি করেই চলত মানুষের জীবন ও জীবিকা। এর ফলে প্রতি বছর শীত শেষ হতে না হতেই শুরু হতো তীব্র খাদ্য সংকট। পরিস্থিতি এতটাই শোচনীয় ছিল যে ক্ষুধার জ্বালায় দরিদ্র মানুষ পাহাড়ে ঘাস আর লতাপাতা খেয়ে টিকে থাকার চেষ্টা করত। পুরো দেশটা তখন প্রায় দুর্ভিক্ষের মুখে দাঁড়িয়েছিল। Nearly 1 million South Koreans had been killed or wounded in the struggle. Thousands of children were left to wander the rubble-strewn streets unfed, unprotected. অর্থনীতি বাঁচাতে প্রথমে বাইরের দেশের পণ্য নিজেদের দেশে বানানোর নীতি নেওয়া হলো দেশটিতে। 50-এর দশকের সেই ফর্মুলা তেমন একটা কাজে আসেনি। প্রবৃদ্ধিও ছিল বেশ নাজুক। দেশটিকে মূলত আমেরিকা আর পশ্চিমা সাহায্যের উপর নির্ভর করেই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে হতো। ঠিক এমন এক চরম সংকটময় মুহূর্তে 1961 সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় বসেন জেনারেল পার্ক চুং হি। তার শাসনকাল ছিল দক্ষিণ কোরিয়ার ইতিহাসে অন্যতম বিতর্কিত এক অধ্যায়। একদিকে একনায়কতন্ত্র ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, অন্যদিকে চরম দারিদ্র্যপীড়িত দেশটিকে শিল্পোন্নত করার অনড় সংকল্প। ক্ষমতায় এসেই তিনি বেশ কিছু চমকপ্রদ নীতি গ্রহণ করেন, যা আজকের কোরিয়ার উন্নয়নের মূল ভিত করে দিয়েছিল। তিনি ইকোনমিক ডিফারেন্সিয়েশন বা কর্মদক্ষতা ভিত্তিক এক বিপ্লবী উন্নয়নের দর্শন বেছে নেন। এর মূল কথা ছিল অনেকটা অসম বণ্টন, অর্থাৎ যারা সফল হবে রাষ্ট্র কেবল তাদেরই পুরস্কৃত করবে। এটি ছিল সে সময়ের সমবণ্টনের প্রচলিত ধারার ঠিক উল্টো। পার্ক চুং হি প্রথমেই দক্ষিণ কোরিয়ার সব ব্যাংককে জাতীয়করণ করেন এবং ঋণের পুরো নিয়ন্ত্রণ সরকারের হাতে নিয়ে নেন। এরপর গঠন করেন অর্থনৈতিক পরিকল্পনা বোর্ড, যারা দীর্ঘমেয়াদী পঞ্চবার্ষিকী পরিকল্পনা সাজাতে শুরু করে। 1962 সালে শুরু হওয়া প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্যই ছিল যেভাবেই হোক রফতানি বাড়াতে হবে। 1960-এর দশকে তারা জাপানকে রোল মডেল হিসেবে ধরে এগোতে থাকে। তখন দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় সুবিধা ছিল তাদের বিশাল আর সস্তা শ্রমশক্তি। তারা সিদ্ধান্ত নিল সস্তায় কাঁচামাল আনো, দেশের মানুষের শ্রম দিয়ে পণ্য বানাও আর বিদেশে রফতানি করো। শুরুটা হয়েছিল টেক্সটাইল, মানুষের চুল দিয়ে বানানো উইগ বা পরচুলা আর প্লাইউডের মতো সাধারণ কিছু পণ্য দিয়ে। দেশি শিল্পকে বাঁচাতে সরকার বেশ চতুর এক শুল্ক নীতি গ্রহণ করে। কাঠ, তুলা বা খাবারের মতো কাঁচামাল আমদানিতে কর কমানো হলেও বিদেশে তৈরি বা আমদানি করা অন্যান্য পণ্যের উপর চড়া শুল্ক আরোপ করা হয়। এতে কোরিয়ান কোম্পানিগুলো সস্তায় কাঁচামাল পেয়ে উৎপাদন বৃদ্ধি করে, অন্যদিকে বিদেশি জিনিস সাধারণ মানুষের কাছে ব্যয়বহুল হয়ে পড়ে। এভাবেই তারা নিজেদের শিল্পকে রক্ষা করে বিশ্ববাজারে শক্ত প্রতিযোগিতার প্রস্তুতি নেওয়া শুরু করে। শহরকেন্দ্রিক বড় বড় শিল্প গড়ে ওঠায় ভালো বেতনের চাকরির সুযোগও বাড়তে থাকে। মানুষ তখন গ্রাম আর ভিটেমাটি ছেড়ে সিউল, বুসান বা দাইগুর মতো বড় শহরগুলোতে ভিড় করতে শুরু করে। কারখানায় কাজ আর নিয়মিত বেতনের আশায় শুরু হয় এক নতুন জীবনের স্বপ্ন। এভাবেই ধীরে ধীরে দক্ষিণ কোরিয়ার অর্থনীতি জেগে ওঠে। 나 혼자만 잘 먹고 잘 입고 잘 사는 것만이 잘 사는 것이 아니다.
70-এর দশকের শুরুতে যখন শহরগুলোতে শিল্পায়ন তুঙ্গে, তখন গ্রামীণ সমাজকে চাঙ্গা করতে শুরু হয় সেমাউল উদং বা নতুন গ্রাম আন্দোলন। এটি ছিল কঠোর পরিশ্রম, স্বনির্ভরতা আর সহযোগিতার এক অনন্য সামাজিক রূপান্তর। সরকার দেশের 33,267টি গ্রামের প্রতিটিতে 300 বস্তা সিমেন্ট আর 1 টন ইস্পাত বিনামূল্যে সরবরাহ করে। তবে শর্ত ছিল একটাই, গ্রামবাসীদের নিজেদের উদ্যোগে সব অবকাঠামো গড়ে তুলতে হবে। 16,600টি গ্রাম সফলভাবে রসদগুলো কাজে লাগায়। দক্ষিণ কোরিয়া সরকারের এই নীতিটি ছিল অত্যন্ত কঠোর ও প্রতিযোগিতামূলক। এটি গ্রামগুলোর মধ্যে দ্রুত উন্নয়নের প্রতিযোগিতা তৈরি করলেও পিছিয়ে পড়া গ্রামগুলোর জন্য বাড়তি কোনো সুরক্ষা ছিল না। এর ফলে এক ধরনের আঞ্চলিক উন্নয়ন বৈষম্যেরও জন্ম হয় সে সময়। হালকা শিল্প যখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালো, সরকার বুঝল তাদের পরবর্তী স্তরে যাওয়ার সময় হয়েছে। বিশ্ববাজারে পাল্লা দেওয়ার মতো দক্ষতার অভাব মেটাতে তারা অবকাঠামোতে ব্যাপক বিনিয়োগ শুরু করল। যাতায়াত খরচ কমাতে তৈরি করা হয় রাস্তা, ব্রিজ, উন্নত বন্দর, সেই সাথে নিশ্চিত করা হয় সস্তা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ আর টেলিযোগাযোগ ব্যবস্থা। তাদের এই সব কিছুর পেছনে যুক্তি ছিল খুব পরিষ্কার। ভালো পরিকাঠামো মানেই কম উৎপাদন খরচ, আর কম খরচ মানেই বেশি পাল্লা দেওয়ার সক্ষমতা, যার মূলে থাকবে রফতানি বৃদ্ধি। কোরিয়া তখন হালকা শিল্প থেকে সরে এসে ইস্পাত, জাহাজ নির্মাণ আর রাসায়নিক শিল্পের মতো ভারী শিল্পের দিকে মনোযোগ দেয়। কিন্তু এখানে বড় একটা চ্যালেঞ্জও ছিল। একটা সাধারণ টেক্সটাইল গুদাম বানানো আর বিশাল এক ইস্পাত কারখানা তৈরির খরচ আর ঝুঁকি তো এক নয়। ব্যক্তিগত উদ্যোক্তারা এত বিশাল ঝুঁকি নিতে চাইছিল না বলে সরকার নিজেই অর্থায়নের দায়িত্ব নিয়ে এগিয়ে আসে। আর এভাবেই জন্ম নেয় চেবল বা পরিবার নিয়ন্ত্রিত বড় বড় শিল্প গোষ্ঠী। হাজার হাজার ছোট ছোট কোম্পানিকে সামলানোর চেয়ে গুটি কয়েক বড় কোম্পানিকে সমর্থন করা অনেক সহজ ছিল। এই নীতিতেই সরকার তাদের সহজ ঋণ, কর ছাড় আর সুরক্ষা দেওয়া শুরু করে। এ সময় স্যামসাং, হুন্দাই, এলজি কিংবা এসকে গ্রুপের মতো প্রতিষ্ঠানগুলোকে সরকার এসব ধরনের সুযোগ সুবিধা দিলেও শর্ত জুড়ে দেওয়া হয়েছিল একটাই, বিশ্ববাজারের রফতানি বাড়াতে হবে। Even directly to the general public, if you export anything, you can do. তবে এই দ্রুত অগ্রগতির একটি বড় মূল্য দিতে হয়েছিল কোরিয়ানদের। পার্ক চুং-হির আমলে গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতা ছিল চরমভাবে সংকুচিত। রাজনৈতিক ভিন্ন মতাবলম্বীদের উপর নেমে আসে কঠোর দমন নিপীড়ন। ফলে আজকের দক্ষিণ কোরিয়া যেমন অর্থনৈতিকভাবে সফল, তেমনি সেই সময়কার রাজনৈতিক ক্ষতগুলো তাদের ইতিহাসের অংশ। With our colleges and universities, Seoul is the educational capital of Korea. As a people, we Koreans put high value on education. Rebuilding and expanding the school system is one of our chief aims. কোরিয়ার এই জাদুকরী উত্থানের পেছনে সবচেয়ে বড় হাতিয়ারটি ছিল তাদের শিক্ষা ব্যবস্থা। 1960-এর দশকেই তারা শিক্ষাকে রাষ্ট্রীয় কৌশলের মূল কেন্দ্রে রাখে। শিল্পায়ন নীতির সাথে তাল মিলিয়ে প্রথমেই প্রাথমিক শিক্ষাকে বিনামূল্যে ও বাধ্যতামূলক করা হয়। 70 আর 80-র দশকে ভারী শিল্পের কারিগরি চাহিদা মেটাতে কারিগরি ও প্রকৌশল শিক্ষায় বিশেষ জোর দেয়া হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা বাড়তে থাকে, সাথে বাড়তে থাকে গবেষণায় বিনিয়োগ। অত্যন্ত কঠোর ভর্তি পরীক্ষার মাধ্যমে তৈরি করা হয় দক্ষ মানব সম্পদ। এরপর 1990-এর দশকে ডিজিটাল অর্থনীতির সাথে তাল মেলাতে তারা ব্রডব্যান্ড আর স্টেম শিক্ষায় জোর দেয়। Students in Korea have consistently excelled in the fields of math and science, but the latest findings also showed strong scores in problem solving. ধারাবাহিক পরিকল্পনার ফলেই কোরিয়া আজ বিশ্বের অন্যতম শিক্ষিত ও দক্ষ অর্থনীতির দেশ। বর্তমানে তারা গবেষণা ও উন্নয়ন খাতে জিডিপির 5.13% ব্যয় করে, যা খোদ যুক্তরাষ্ট্র বা জাপানের চেয়েও বেশি। এই অগ্রযাত্রার মাঝেই 1997 সালে এক ভয়াবহ সংকট তৈরি হয়। এশীয় আর্থিক সংকটের প্রভাবে দেশটি প্রায় দেউলিয়া হয়ে গিয়েছিল। সরকার তখন আইএমএফ থেকে বড় অঙ্কের ঋণ নিতে বাধ্য হয়, কিন্তু কোরিয়ার সাধারণ মানুষ সেটাকে জাতীয় অপমান হিসেবে দেখে প্রায় 227 টন স্বর্ণ সরকারের তহবিলে জমা দেয়।
ত্যাগের এমন অভূতপূর্ব ঐক্য বিশ্ব অর্থনীতিতে এক বিরল দৃষ্টান্ত হয়ে আছে আজও। প্রযুক্তি আর অর্থনীতির গণ্ডি পেরিয়ে দক্ষিণ কোরিয়া বিশ্বজুড়ে তাদের সংস্কৃতি বা হালিউ বিস্তার করেছে। তবে এটি তাদের কোনো আকস্মিক ঘটনা ছিল না, বরং রাষ্ট্রের একটি সুপরিকল্পিত পদক্ষেপ ছিল। দেশটির সংস্কৃতি মন্ত্রণালয় বিশাল বাজেট নিয়ে কাজ করছে, যার ফলেই প্যারাসাইটের মতো সিনেমা অস্কার জয় কিংবা বিটিএস এর বিশ্বজনীন উন্মাদনা সম্ভব হয়েছে। Although the US, Russia and France have considerably larger defense industries, analysts say the pace at which South Korea is expanding its output marks a substantial shift for the future. বর্তমানে দক্ষিণ কোরিয়া কেবল প্রযুক্তি নয়, বরং বিশ্বের অন্যতম শক্তিশালী অস্ত্র রফতানিকারক দেশ হিসেবেও আত্মপ্রকাশ করেছে। তাদের তৈরি ট্যাঙ্ক আর কামান এখন ন্যাটোভুক্ত দেশগুলোতেও রফতানি হচ্ছে। শুধু তাই নয়, 2030 সালের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তায় বিশ্ব নেতৃত্ব পাওয়ার জন্য তারা বিশাল বিনিয়োগের পরিকল্পনা হাতে নিয়েছে। Part of a joint initiative between the South Korean government and private sector to build mass-producible AI humanoids by 2028. এই বিশাল সাফল্যের আড়ালে কিন্তু কিছু অন্ধকার দিকও রয়েছে। দ্রুত উন্নতির এই পাল্লাপাল্লি বা জলদি করো সংস্কৃতি বর্তমান প্রজন্মের উপর অসহনীয় মানসিক চাপ তৈরি করেছে। তাই অনেক তরুণ আজ প্রশ্ন তুলছেন, কেবল অর্থনৈতিক সমৃদ্ধিই কি জীবনের শেষ কথা? উচ্চ আবাসন ব্যয় আর কর্মক্ষেত্রের প্রবল প্রতিযোগিতার কারণে জন্মহারের যে সংকট তৈরি হয়েছে তা আজ দেশটির অস্তিত্বের সামনে এক বড় চ্যালেঞ্জ। আবার স্যামসাং, এলজি, হুন্ডাইয়ের মতো বিশাল আকারের এসব চ্যাবল বা শিল্পগোষ্ঠীর দাপটে ক্ষুদ্র উদ্যোক্তারা প্রতিযোগিতায় টিকতে পারছে না। চাকরির বাজারও হয়ে পড়ছে চরম অসম। সবার লক্ষ্য এখন শুধু চেবলে চাকরি পাওয়া। সম্পদ গুটি কয়েক পরিবারের হাতে চলে যাওয়ায় সামাজিক বৈষম্য আর রাজনীতিতে তাদের প্রভাব প্রবল হয়ে উঠেছে। এত সব প্রতিকূলতা সত্ত্বেও 1953 সালের যে শিশুটি ক্ষুধার্ত অবস্থায় পাহাড়ে ঘাস খুঁজতে গিয়েছিল, সেই 1988 সালে সিউলের অলিম্পিক দেখেছে। আর তার সন্তান 2026 সালে স্যামসাংয়ের মতো বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছে। মাত্র 3 প্রজন্মে একটি জাতির এমন অবিশ্বাস্য রূপান্তরকেই ইতিহাস চেনে হাং নদীর অলৌকিক ঘটনা হিসেবে। দক্ষিণ কোরিয়ার এই উত্থান দেখায় জাতীয় ঐক্য আর সঠিক পরিকল্পনা থাকলে যে কোনো ধ্বংসস্তূপ থেকেই সাফল্যের শিখরে আরোহণ করা সম্ভব। জাকারিয়া হোসাইন, যমুনা নিউজ।